আমাদের আজকের অতিথি দুজনই আমাদের ভীষণ প্রিয়জন, ভীষণ শ্রদ্ধেয় জন, আমাদের খুবই পছন্দের মানুষ, নীলুফার তাসনিম আপা এবং কৃষিবিদ ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন। আপনাদেরকে আমাদের আজকে জয়নুল আবেদিন জয়নুল আবেদিন জি, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। আমি আজকের যে বিষয়টা সেটা এরই মধ্যে আমাদের দর্শকরা জেনে গেছেন যে আমরা আজকে আলাপ করতে চাই বা আমরা আসলে শুনতে চাই এই দুজন মানুষের কাছ থেকে ক্যান্সার চিকিৎসায় সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবীদের ভূমিকা। একটু ছোট করে জানিয়ে রাখি, ওনারা দুজনই ক্যান্সার সার্ভাইভার। আমরা যতদূর জানি যে নীলুফার তাসনিম আপা নিজে প্রথমে আক্রান্ত হয়েছিলেন, তখন কেয়ার গিভার ছিলেন ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন। আমি আসলে দাদা ভাই ডাকি, তো দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা খুব আনুষ্ঠানিক এখানে কথা ওরকম বলি না, তো দাদা ভাই বললে আমার জন্য অনুষ্ঠানের দর্শকদের জন্য হয়তো বিষয়টা প্রাণবন্ত হবে, আমরা সেভাবে কথা বলবো। আজকের এই বিষয় নির্ধারণের ক্ষেত্রে এবং এই দুজন অতিথিকে পাওয়ার ক্ষেত্রে আমাদের যে ভাবনাটি কাজ করেছে সেটি হচ্ছে দুজন মানুষই আমাদের আসলে বাংলাদেশে এবং প্রবাসে, বিশেষ করে কানাডাতে দীর্ঘ সময় আছেন এবং প্রবাসী জীবনে ওনারা ক্যান্সার জার্নির মধ্য দিয়ে গেছেন। যেহেতু দুজনই বাংলাদেশে সামাজিক নানান রকম কি বলবো যে ইতিবাচক কাজের সাথে যুক্ত, আমরা নীলুফার তাসনিম আপাকে জানি যে উনি অপরাজিতা ক্যান্সার সোসাইটির সভাপতি দীর্ঘ সময় ধরে ছিলেন, এবং আমাদের দাদা ভাই জয়নুল আবেদিন উনি কৃষি নিয়ে কাজ করছেন এখনো। ফলে ওনাদের অভিজ্ঞতা এক সময় কানাডায় এবং বাংলাদেশ মিলিয়ে আমাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ মেসেজ আমরা আজকের অনুষ্ঠান থেকে পাই কিনা সেটাই আমরা আসলে খুঁজবো। সেজন্যই আমরা আজকের এই বিষয়টি নির্ধারণ করেছি, ক্যান্সার চিকিৎসায় সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবীর ভূমিকা। দর্শক আপনারাও আমাদের সাথে যুক্ত হবেন, প্রশ্ন করবেন। আমরা আশা করি যে আমাদের এই আলোচনাটি সবার জন্যই কাজের হবে। আমি প্রথমেই নীলুফার তাসনিম আপা আপনার কাছে জানতে চাই, ছোট্ট করে যদি আপনি আমাদেরকে আপনার ক্যান্সার জার্নির কথা বলেন। ধন্যবাদ শাপলা। আমার ক্যান্সার জার্নিটা শুরু হয় 2002 সাল থেকে। 2002 সালে আমার একদিন হঠাৎ করেই আমি অজু করতে গিয়ে আসলে আমার ঠিক এই জায়গাটায় আমি একটু অনুভব করি যে আমার ছোট্ট একটা এই খেজুর দানার মতো, খেজুরের বিচির মতন একটা জিনিস হাতে লাগে। তো তারপরে যাই হোক ডাক্তারের কাছে যাই, ডাক্তার অনেক রকম ভাবে পরীক্ষা নিরীক্ষার পরে প্রায় 5.5 মাস 6 মাস লেগে যায় এটা আইডেন্টিফাই করতে যে আলটিমেটলি আমার ক্যান্সার। প্রথমে ওনারা ভেবেছিলেন যে আমি থার্ড ওয়ার্ল্ড দেশ থেকে গেছি, এটা হয়তো আমার গ্ল্যান্ড টিবি হতে পারে। তো যাই হোক এটা যাওয়ার পরে যে আমাকে যখন ওনারা রেফার করলেন প্রিন্সেস মার্গারেট হসপিটালে, আমার মনে হয় যে ওয়ান অফ দি বেস্ট হসপিটাল ইন দি ওয়ার্ল্ড, সেখানে আমি ক্যান্সার তো চিকিৎসা শুরু হলো। সবচেয়ে যেটা আমার ভালো লেগেছিল যে যখন আমার ক্যান্সার আমি জানতে পারলাম আমার ক্যান্সার, তখন তো মনে হলো কি যে আমি আর কয়দিন আছি দুনিয়ায়। তো আমি একদম চুপচাপ হয়ে গেছিলাম, কোনো কথা বলতাম না কারোর সাথে, শুধু ভাবতাম যে তো চলেই তো যাব, কি নিয়ে যাব, এইটা নিয়ে সবসময় আমার মাথার মধ্যে থাকতো। কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার পরে প্রায় 1.5 ঘন্টা উনি আমার সঙ্গে কথা বললেন, পরে আমার হাজবেন্ডকে ডেকে নিলেন এবং পরে একসময় আমার বাচ্চাদের সাথে উনি কথা বললেন। কিন্তু প্রথম দিন কথাতে উনি বারবার বলছিলেন যে তোমাকে কথা বলতে হবে, প্রকাশ করতে হবে তুমি কি ফিল করো। তো যাই হোক আমি সেখান থেকে কথা বলা শুরু করলাম। তো এবং বললেন তুমি অন্যান্য ক্যান্সার পেশেন্টদের সাথে কথা বলো, দেখো তাদের কি হবে। তো এখানে যে সামাজিক দায়বদ্ধতার কথাটা শাপলা উল্লেখ করেছে যে কানাডায় একটা জিনিস আছে কি, ভলান্টারিজমকে তারা
অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকেন ওনারা। মানে স্কুল থেকে এটা শুরু হয়। ইভেন কি যে যখন ওদের তো 12 গ্রেড পর্যন্ত স্কুল হয়, তো ওই 12 গ্রেডে এই ভলান্টারিজমের উপরে যদি সার্টেন পার্সেন্টেজ থাকে একটা, ওইটা যদি না থাকে নাম্বার, তুমি যত ভালোই স্কোর করো অন্যান্য সাবজেক্ট গুলোতে, তাকে কখনো ডিগ্রি দেওয়া হয় না। যার জন্যে ওরা একদম স্কুল থেকেই এই ভলান্টারিজমটা করে। তো আমাকে ওরকম নিয়ে যেত একটা গাড়ি করে, সেখানে 5-6 জন রোগী আমরা যেতাম। তো সবার সাথে কথা বলা শুরু করলাম। তো তাতে করে বুঝতে পারলাম যে আমার থেকে অনেক বেশি কষ্টে, অনেক বেশি অসুবিধার মধ্যে অন্যান্য রোগীরা আছেন। তারপরেও ওখানে গেলে যেটা হলো যে আমাকে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আমাকে জিজ্ঞেস করতে আসলো যে আমার অসুবিধাটা কোথায়, আমার ফ্যামিলির কজন আমার সঙ্গে থাকেন, এইগুলো সব জিজ্ঞেস করে, এবং ওনারা আমাকে একটা কথাই বললেন যে তোমাকে আমরা আনা নেওয়া করব, এবং যদি তুমি কথা বলতে চাও তাও তোমার কাছে লোক পাঠাবো, যদি রান্না করার দরকার হয় তাও পাঠাবো। এইভাবে ওরা কিন্তু একটা ক্যান্সার রোগীকে তারা সাপোর্ট দিয়ে থাকেন। আর কিন্তু মানে আমার অতটা লাগেনি, কিন্তু আমি ওনাদের গাড়িতে যেতাম, কারণ ওরা নিষেধ করে দিছিল যে ফ্যামিলি মেম্বার কেউ তোমাকে গাড়িতে করে আনবে না, কারণ তাদের মানসিক অবস্থা সবসময় ঠিক থাকে না, যে কোনো রকম অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তো তখন দেখতাম যে আমাকে এমন হয়েছে যে 85 বছরের একজন বয়স্ক ভদ্রলোকও উনি আমাকে নিয়ে যেতেন। তারপরেও আরেকটা জিনিস ছিল যে ক্যান্সার সোসাইটি ওখানে, অবশ্যই এটা বলবেন যে ওই দেশের সঙ্গে আমাদের দেশের তুলনা হয় না, কিন্তু আমি বলছি যে মানে শুধু যে গাড়ি দিয়ে আনা নেওয়ার সাপোর্টটা ছাড়াও যে অন্যান্য মানসিক এবং সাপোর্টটা যেটা দেওয়া হয়, এবং আর্থিক সাপোর্টও তারা দেয়, সেটা অন্যভাবে দেয় আর কি। তো সেখানে মানে হয়তো আমার কিমোথেরাপি শেষ হতে হতে 6টা বেজে গেছে, কিন্তু 5টার মধ্যে সমস্ত গাড়ি পেশেন্ট নিয়ে চলে যায়। তখন আমাকে ওরা ট্যাক্সি করে পাঠাতো, এবং সেটাও তারা ভাড়া দিয়ে দিত। তো এইভাবে সাপোর্ট গুলো, এবং ক্যান্সার সোসাইটি থেকে বলাই থাকে যে যে কোনো সাপোর্টের জন্য তারা যায়। তো আমার ইয়েটা ছিল যে আমি ওখান থেকে যখন এইভাবে কাজ, মানে আমার চিকিৎসা শেষ হলে, আমি যখন বাংলাদেশে 2006 সালে আমার হাজবেন্ড আসলেন এখানে বাংলাদেশে চাকরি নিয়ে, তখন আমি এখানে এসে ভাবছিলাম যে আমি যে সুবিধাটা ওখানে পেলাম এবং আমি যে বেঁচে ফিরলাম, এটার আমাকে দেশের জন্য কিছু করতে হবে। তো আপা, আমরা এই পর্বটা অবশ্যই জানবো যে আপনার ক্যান্সার সংগঠক হিসেবে কিভাবে আপনি ভূমিকা রাখলেন এবং কোথায় কাজ করলেন। তার আগে আমরা আরেকটু করে আপনার জার্নির সময় যিনি আপনার কেয়ার গিভার ছিলেন, আপনার জীবন সঙ্গী, আমরা দাদা ভাইয়ের কাছে যাই। আর দর্শকদের এর মধ্যে একটু জানিয়ে রাখি, আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকের প্রোগ্রামের আরেকজন সঞ্চালক, আমাদের শ্রদ্ধেয় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর আবু জামিল ফয়সাল স্যার। স্যারকে স্বাগত জানাচ্ছি। স্যার, আপনি যদি আমাদের মোহাম্মদ জয়নুল আবেদিন ভাই, দাদা ভাইকে কিছু জিজ্ঞেস করেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম তাসনিম আপা, ওয়ালাইকুম আসসালাম, এবং মোহাম্মদ জয়নুল আবেদিন ভাই, আপনাকেও সালাম। আমি সত্যি খুবই দুঃখিত এবং লজ্জিত যে কিছুক্ষণ সময় ব্যয় করে, মানে আমি গাড়িতে আটকায় গেলাম, আমাদের ঢাকার সেই যানজটের মধ্যে আটকায় গেলাম, এবং 8টার মধ্যে এসে পৌঁছাতে পারলাম না। তো যাই হোক, আপনাদের দুজনকেই দেখে আজকে খুবই ভালো লাগতেছে, এবং আপনারা খুবই ফ্রেশ মনে হচ্ছে যে আমাদের দর্শকদের এবং যারা শ্রোতা তাদেরকে অনেক কিছু বলতে পারবেন। আমি মোহাম্মদ জয়নুল আবেদিন ভাই, আপনাকে ছোট্ট একটা প্রশ্ন দিয়ে শুরু করব। সেটা হলো যে আপনি একজন কৃষিবিদ, মানে একজন কৃষকদের সঙ্গে কাজ করা এবং তাদের অবস্থা নিয়ে আপনি অনেক গবেষণা করছেন, অনেক কিছু করেছেন। তারপরে আপনি আপনার চাকরি জীবনের পাশাপাশি আপনি একজন ভালো কেয়ার গিভার হিসাবে
আপনি নিজেকে প্রমাণ করছেন যে আপনার স্ত্রী অসুস্থ ছিল, অসুস্থতার সময় আপনি তার সঙ্গে সময় দিছেন এবং তাকে অনেকভাবেই সাহায্য করছেন। আপনি কি এই কেয়ার গিভারের গল্পটা একটু বলবেন যে এইখানে আমরা যারা নাকি শুনছে তারা আপনাদের এই কথা বলার মধ্যে দিয়ে, এই গল্প বলার মধ্যে দিয়ে কিছু জিনিস পেতে পারবে যেটা নাকি তারাও হয়তো বা অবলম্বন করতে পারে। আবেদিন ভাই। জি, অনেক ধন্যবাদ। আমার কথা শোনা যাচ্ছে তো না? জি, শোনা যাচ্ছে। আমি প্রথম কথা হলো যে এত ভালো লাগতেছে। আমার মনে হয় যে স্ক্রিনে সবার চেহারাটা রাখলে খারাপ না, মানে সবাইকে দেখতে পারি তো, তাহলে কথাটা বলতে আসলে খুব সহজ হয় আর কি। যাই হোক, যে কথাটা মানে প্রশ্নটা করেছেন যে আমি আমি একেবারে মানে কৃষিবিদ একজন মানুষ, চাষাভুষে আমি নিজেকে বলে থাকি, সাধারণ একজন মানুষ। আমার স্ত্রী এইখানে দুইটা জিনিস, কেয়ার গিভার আসলে দুইটা তিনটা ভাগে ভাগ করা যেতে পারে। একটা হলো তো মানে একজন রোগীর একেবারে ঘনিষ্ঠভাবে যারা পাশে থাকেন বাড়িতে, আর একটা হলো সমাজে আশেপাশে বন্ধু বান্ধব ইত্যাদি নানা আছে, আর একটা হলো যে এই যে সামাজিক কেয়ার গিভার আছে, বিশেষ করে কানাডাতে হসপিটাল বেসড যে কেয়ার গিভার্স আছে। আর একটা ভাগ আছে প্রফেশনাল, যারা পয়সার বিনিময়ে আপনাকে সেবা শুশ্রূষা করে ইত্যাদি নানানটা আছে। তো এটার কানাডায় এর মানে নীলুফার একটু বলার চেষ্টা করেছে যে কি করে হসপিটালে যেখানে চিকিৎসা হয় সেখানে কি করে স্বেচ্ছাসেবীরা কেয়ার গিভারের কাজ করে। স্বেচ্ছাসেবীরা একজন ক্যান্সার রোগীকে কখনো বুঝতেই দেয় না যে সে একা, অথবা তার কাছে সাথে কেউ নেই, বা মানে একেবারে তার কোনো অসুবিধা আছে। এইটা সবসময় মানে এখন আমার নিজের গল্পটা দুই ভাগ। একটা ভাগে হলো এটা ঠিক, যখন মানে তার অসুস্থতা নিয়ে ডাক্তারের কাছে ছুটাছুটি করছি, তখন তো অবশ্যই আমি সাথেই ছিলাম, ঘনিষ্ঠভাবেই সাথে ছিলাম। তাকেই আমি ড্রাইভ করে করে ডাক্তারের কাছে নিয়ে গেছি, ইয়ে করেছি, প্রাথমিক দিক দিয়ে হসপিটালেও নিয়ে গেছি। কিন্তু দুর্ভাগ্য আমার এটা যে আমি কিছু মানে ওই সময়টায় মানে এমন একটা দুর্ভাগ্য যে ওই সময়টায় নীলুফারের ক্যান্সার, আর আমি নিজেও তখন একটা অর্থনৈতিক সমস্যায় পড়ে যাই। ফলে আমাকে ওই সময় ফিলিপাইনে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট, তারা আমাকে ডাক দেয় আসতে পারি কিনা। তখন কিছুটা বাধ্য হয়েই আমাকে যেতে হয়, কারণ অর্থনৈতিক ইয়েতে একদিকে ক্যান্সার রোগী আছে কিন্তু আমি যে ওনার যে অনকোলজিস্ট, ওনার একটা মেডিকেল বোর্ড ছিল ওনার জন্য তৈরি হয়েছিল, তো অনকোলজিস্টের নেতৃত্বে। অনকোলজিস্ট ডাক্তার ভদ্রলোকের কাছে আমরা একদিন দুজনে গেলাম। আমি ওনাকে গিয়ে বললাম যে আমার তো এই পরিস্থিতি, একদিকে আমার স্ত্রীর অসুস্থতা এবং ক্যান্সার, আর একদিকে আমি একটা অর্থনৈতিক সংকটে আছি, দারুণ সংকটে আছি। তো এই পরিস্থিতি বলে দিই, তখন এটা হয়েছিল 9/11 এর কারণে, এটা যেটা তখন আমার যা জমা কিছু টাকাও অনেকটা চলে যায় আর কি, এগুলা যাই হোক সেটাতে যাই না অত দূরে। যে তখন আমার মানে আমি গল্পটা বলছি, দায়বদ্ধতাটা প্রত্যেকের যে কিভাবে দায়বদ্ধতারা থাকছে। আমি ডাক্তারকে জিজ্ঞাসা করলাম যে আমার এই পরিস্থিতি, হোয়াট আই শুড ডু। তো উনি বললেন, হেসে দিলেন, বলছে চিকিৎসা কি তুমি করবে না আমরা করবো? তো বললাম obviously you will do the treatment. তো বললে then you cannot do anything. যে চিকিৎসা করবো আমরা, আর সে চিকিৎসা গ্রহণ করবে, মাঝখানে যা কিছু দরকার আছে we will take care of it.
তার বাসার বাড়ি থেকে আনা নেওয়া বলো, যাই বলো না কেন, তাকে যদি রান্নাও করে খাওয়াতে হয় আমরা সেটা করে, বাজার ঘাট করে দেওয়া, সবকিছু উই ক্যান অর্গানাইজ বিকজ উই হ্যাভ দি কেয়ার গিভার সিস্টেম, সোশ্যাল সার্ভিস গ্রুপ, তারা সাথে রয়ে গেছে। তোমাকে চিন্তা করার দরকার নেই, ফ্যামিলি ডেফিনেটলি নিডস মানি, ইউ গো টু ফিলিপিন্স, বাট দেন আমাকে বললো যে ইউ কল হার এভরি ডে অর এভরি আদার ডে। তো এই যে মানে আমি যে ডাক্তারের এবং চিকিৎসা ব্যবস্থার একটা দায়বদ্ধতা না, যে খালি আসলেন তাকে তাকে কেমো দিয়ে দিলাম, আমাদের দায়িত্ব শেষ, এতটার সময় কেমো দিতে হবে, তার স্লট, সেই সময় তাকে হাজির থাকতে হবে, শেষ। কিন্তু এই যে হসপিটাল এবং তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে যে social service system, they make sure the patient comes on time, patient lives on time, and even after the treatment, even তাকে সে যাতে সুস্থ থাকে, ভালো থাকে, তাকে যদি গল্প করারও লোক থাকে সেটাও আমরা ব্যবস্থা করতে রাজি আছি, যদিও আমাদের লাগে নাই, কিন্তু তার ট্রান্সপোর্ট সিস্টেমে লাগছে। ওই সোশ্যাল সার্ভিসে টেলিফোন করতো, অমুক দিনে অমুক তারিখে অ্যাপয়েন্টমেন্ট আছে, তার এতটা টাইম আমাকে তাকে জানা থাকতো, এতটা সময় গাড়ি আসবে, ঠিক কিছু বলা নেই, গাড়ির সামনে ঠিক ওই নির্দিষ্ট সময়ে বাসার সামনে গাড়ি এসে দাঁড়ায় থাকতো। মানে এই যে এটা কোনো হসপিটালের সিস্টেম না, এটা কিন্তু সরকারি সিস্টেম, এইটা হলো মানসিক সোসাইটি, যে সামাজিক দায়বদ্ধতা যেটা, সেইখান থেকে মানুষ নিজেরাই ভলেন্টিয়ার করছে, আমার গাড়ি আছে, আমি ফ্রি আছি, ওই যে কোঅর্ডিনেশন ইউনিটটা আছে ওখানে হসপিটালের, তাদেরকে জানাচ্ছি, তারা জানতেছে অমুক এলাকার অমুক শহরের অমুক একজন রুগী আসলে ওই অমুকের কে বলতে পারি তুমি যে তাকে নিয়ে আসো। মানে বয়সের কোনো ভেদাভেদ নাই, ছোট হোক বড় হোক, ইয়াং হোক বুড়া হোক, বিভিন্ন বয়সের একটা। এটা নীলুফার বলতেছিল যে কানাডায় দেখেছি যে এটা মানুষকে ছোটবেলার থেকেই এই দায়বদ্ধতাটা শেখানো হয়, ছোটবেলা থেকেই। যে ওই যে বললো না, এখন স্কুলের বাচ্চাদের সার্টিফিকেট পাবে না যতক্ষণ পর্যন্ত তার এত ঘন্টা ক্রেডিট আওয়ার, এত ঘন্টা তার সোশ্যাল সার্ভিস না থাকে, যে কোনো ফর্মেই হোক। স্কুলের বাচ্চাদের হয়তো সামান্য ইয়েতেই হচ্ছে, কিন্তু যত বড় হচ্ছে, যত উপরে যাচ্ছে, তত তার কঠিনতম বা আরো সিরিয়াস দায়বদ্ধতা তাকে প্রমাণ করতে হয়। এটা মানে এটা পরবর্তীকালে অবশ্য উনি আমার সঙ্গেই কাটাইছেন, মানে প্রথম দিকটা একটু কষ্ট হলো, পরে উনি আমার সঙ্গে কাটাইছেন, আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করেছি তার খেদমত করার, এবং সে নিজে অবশ্য তার চেষ্টা করেছে, কিন্তু পরবর্তীকালে হয়তো বাইরের কোনো কেয়ার গিভার আমাদের লাগে নাই, কিন্তু আমার নিজেরটার সময়েও আমার অতটা দরকার লাগে নাই। কারণ হলো যে তখন একদিকে আমার হসপিটাল কাছেই ছিল, ওনারটা যেরকম অনেক দূরে ছিল, আমারটা কাছেই ছিল, সেখানে এই খুব সহজে একটা উবার ডেকে চলে যেতে পারতাম, অথবা বন্ধু বান্ধবরা দুই একজন কখনো কখনো করেছে। আবার আমার বড় মেয়ে আসছে আমেরিকা থেকে, সে আমার এই চিকিৎসার সময় আমার সাথে ছিল, সে আমাকে নিয়ে যেতে ইয়ে করতো এটা। কিন্তু ওখানেও এই যে হসপিটাল আমার হয়েছে, সেখানেও কানাডিয়ান ক্যান্সার সোসাইটি, তাদেরও অফিস ছিল, তারাও রেডি সবসময়, কিন্তু আমার যাওয়ার প্রয়োজন লাগে নাই। কিন্তু যে কথাটা আমি আবারও বলতে চাই জোর দিয়ে, আমাদের দেশে এটা আরো বেশি জরুরি, এটা আরো বেশি জরুরি। ওখানে তো এই ট্রিটমেন্ট সিস্টেম সবকিছুই আসলে সুন্দরভাবে একটা সিস্টেমেটিক্যালি, কিন্তু আমাদের দেশে তো এটা একটু বিশৃঙ্খল অবস্থা, এখানেই রুগীকে হেল্প করা দরকার। আবার অনেক রুগী আছে যারা হয়তো ভালো করে বোঝেও না কোন ডাক্তারের কাছে যাবে,
কোন নার্সের কাছে যাবে, কি কথা বলবে, কি ভাষা ব্যবহার করবে, এটাও সবসময় ঠিক থাকে না। এই কারণেই তাদেরকে সহায়তা করাটাই আরো বেশি জরুরি। সামাজিক দায়বদ্ধতা আমাদের প্রত্যেককে, ব্যক্তি যারা সুস্থ আছে, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন, আমাদের প্রত্যেক একটা দায়বদ্ধতা আছে যে আমরা যাই সমস্ত মানুষ অসুস্থ অবস্থায় থাকছে তাদেরকে আমরা খেদমত করি। সবাই শুধু ক্যান্সার হোক না কেন, যে কোনো রোগের জন্য হোক। আমরা চেষ্টা করেছিলাম কিন্তু উনি অপরাজিতার, আমরা চেষ্টা করেছিলাম এই জিনিসটা অপরাজিতার মধ্যে চালু করতে। আপনার কি হাসপাতালটা, ওই যে স্কয়ার হসপিটাল, স্কয়ার হাসপাতালের সঙ্গে আলাপ করে তারা একটা ওনাদের জন্য ঘরটরও করে দিচ্ছিলেন, আপনারা আসবেন যখন খুশি বলবেন, এ করবেন। কিন্তু আমাদের ওই যে ভলেন্টিয়ার, স্বেচ্ছাসেবক, এই স্বেচ্ছাসেবক মানসিকতাটা গড়ে ওঠে নাই। কেউ সবাই যে একরকম তা নয়, আছে হয়তো এর ভিতরেও, কিন্তু তারাও অর্গানাইজ না। কিন্তু বেশিরভাগ লোকদের মধ্যেই হয়তো এই ভাবটা উঠে না। আজকে আপনারা যারা কাজ করছেন, আপনারা স্বেচ্ছাসেবকের কাজই করতেছেন, কিন্তু ওইটা একটা আলাদা ধরনের স্বেচ্ছাসেবক। ওখানে রুগীর পাশে থাকা, রুগীর কাঁধের মধ্যে হাত দিয়ে বলা যে তুমি একা নও, আমরা আছি তোমার সঙ্গে, তোমার দুশ্চিন্তার কারণ নেই, কখন কার সঙ্গে কথা বলতে হবে না হতে হবে এই জিনিসগুলো সাহায্য করব। কোথার থেকে আসতে হবে না হবে, তোমার পয়সা না থাকলে আমরা পয়সা দিতে পারি, আমরা উবার ডেকে তোমাকে নিয়ে আসতে পারি, অথবা আমার গাড়ি আছে, আমার গাড়ি দিয়ে নিয়ে আসতে পারি। এই যে একটা মানসিকতা, এইটা ডেভেলপ করা দরকার। এবং আপনারা যারা সামনে কাজ করছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা এই স্বেচ্ছাসেবকদেরকে অনুপ্রাণিত করেন। আমাদের আশেপাশে আছে, অনেকেই আছে যারা করতেই চায় কিন্তু উপযুক্ত খুঁজে পায় না যে কিভাবে কার সঙ্গে কাজ করলে পরে এই কাজটা করতে পারবো। ফলে ইউ ক্যান অর্গানাইজ ইজিলি। ঠিক। ফয়সাল ভাই, আমি একটু কথা বলতে চাই এখানে, যে অপরাজিতা যখন কাজ শুরু করলো, আমাদের অপরাজিতার একটা জিনিস ছিল কি, যে সেখানে বেশিরভাগ সার্ভাইভারদের দ্বারা সেটা পরিচালিত হতো এবং সার্ভাইভাররা ছিলেন এবং বেশিরভাগই বয়স্ক ছিল, যার জন্য আমাদের এক আপা ওই গেছিলেন কয়েকদিন, কিন্তু উনি একদম সিক হয়ে গেলেন, এত সিক হয়ে গেলেন যে ওনাকে আর হসপিটাল মুখী করাই গেল না। মানে থাকলাম শুধু আমি এবং তাহমিনা, এই দুইজন যেতে যেতে কিন্তু আমাদেরও আসলে মানে অনেকটাই অসুবিধা হতো। আমাকে সেই উত্তরা থেকে যেতে হতো, আর ওখানে গিয়ে মানে সপ্তাহে 2 দিন যাই 3 দিন যাই, কিছুটা অসুবিধার মধ্যে পড়তে হলো, যার জন্য আস্তে আস্তে মানে আমারও যাওয়া কমে গেল, আর তাহমিনা একা গিয়ে আর পারলো না। এইভাবেই জিনিসটাকে আমরা করতে পারিনি। তো মানে সত্যি এইটা মানে জানাল আবিদিন ভাই যেটা বললেন, যে আমাদের মধ্যে ওই ভলেন্টিয়ারিজমের যে আদর্শ, এইটা গড়ে উঠানোর দরকার, এটাকে গড়ে তোলানোর দরকার। এবং এটা ওই স্কুল থেকে না হোক, অ্যাটলিস্ট কলেজ থেকেই। এবং এইটার প্রতি আমাদের শিক্ষা কার্যক্রমের মধ্যেই এটা আমরা যদি মানে ওই থেকে আমরা যদি ইনস্টিল করতে পারি, আমরা যদি একটা সাবজেক্টই যদি হতে পারে যে তোমরা এই কাজটা করলে পরে, আপনি যেটা বলছিলেন তাসনিম আপা, যে ওইখানে কাজ করলে পরে স্কুল থেকে একটা সার্টিফিকেট দেয়। সো দ্যাট ইজ একদম শুরু থেকেই গড়ে তোলা। আমরা হয়তো বা ওই যে ভলেন্টিয়ার খোঁজ করি, হয়তো বয়স্ক ভলেন্টিয়ার খোঁজ করি, বা যারা নাকি একটু সময় দিতে পারবে, ওই স্কুল লেভেলেও ওই ধরনের ভলেন্টিয়ার তৈরি করা আমাদের বোধহয় দরকার। মানে আজকে আপনি যে আলোচনা, বোধ হয় না, আমাদের অবশ্যই দরকার। জি, আমি শাপলাকে বলবো, নীলফা আপাকে আপনাকে প্রশ্ন করার জন্য, কিন্তু আমি তার আগে আবিদিন ভাইয়ের সঙ্গে, জনাল আবিদিন ভাইয়ের সঙ্গে একটা ছোট্ট জিনিস জানতে চাই। সেটা হলো, দেখেন আপনার দুইজনের কথা বলার মধ্যে শুরু থেকে কিন্তু মানসিকভাবে আপনারা ভেঙে পড়েন নাই। আপনার পয়সারও অভাব হয়ে গেছিল, তারপরে আপনি মানসিকভাবে ভেঙে পড়েন নাই। নীলুফার আপা মানসিকভাবে, এইটা কি মানে আমাদেরকে মানে সব সময় যেই রুগী হোক বা রুগীর আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, তাদেরকে বলা
যে মানসিকভাবে আমরা মরার আগেই মরে যাই। এইটার বিষয়ে আপনি যদি জানান আবেদিন ভাই, আপনি যদি কিছু বলতেন। আমি মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ এবং প্রশ্নটা, যে আমাদের প্রত্যেকের মনোবলটা আসলে ঠিক রাখা দরকার। আমি বিশ্বাসই করি যে যে বিষয়ে, যে জিনিসে আমি কোনো পরিবর্তন আনতে পারবো না, কথাটা একটু ব্যাখ্যা দিব, যে বিষয়ে আমি কোনো পরিবর্তন আনতে পারবো না সেই বিষয় নিয়ে আমাকে দুশ্চিন্তা করে তো কোনো লাভ নাই। তো আমি যে আমার সহকর্মীর ক্যান্সার বা আমার নিজের ক্যান্সার, আমি তো এটাতে কোনো চিকিৎসা করতে পারতেছি না, আমি কোনো পরিবর্তন আনতে পারতেছি না, তাহলে আমাকে এটা নিয়ে দুশ্চিন্তা করে কি হবে? আমি চিন্তা করব, ঠিক আছে, চিন্তা করব, কিন্তু দুশ্চিন্তা নয়। চিন্তা করব কোথায় গেলে চিকিৎসা ঠিক হবে, কিভাবে হবে, এই জিনিসগুলো আমার অথবা আমাকে ডাক্তাররা যে পরামর্শ দিচ্ছে সেগুলো ঠিক মতো মানতে পারছি কিনা, মানার চেষ্টা করব, ইত্যাদি করব। কিন্তু দুশ্চিন্তা করে হ্যাঁ আমি মরে গেলাম বুঝি, আমার এই হলো, এটা করে কোনো লাভ নাই। ফলে এই কারণেই আমাদের দুজনই মনে হয় মনে কষ্টটা ডেফিনেটলি হয়েছে, যে একেবারে যে মানে বলি না যে আমরা এই হয়েছে, কিন্তু আমরা চেষ্টা করেছি সবসময় সবল থাকতে। এবং আমার ক্যান্সারের সময় নীলুফার সবসময় মানে মানে তার মনোবল সুদৃঢ় ছিল। এবং আমার মনে হয় তার সময় তো আমি অনেক সময় বাইরেই কাটাইছি, কিন্তু স্টিল আমাদের মনোবলটা, আমি এই যে মনোবলটা শক্ত ছিল দেখে আমি ফিলিপাইনে যে চাকরি করতে পারছি। ওখানে গিয়েও আমার মানে সবসময় তো কিছুটা তো মানে চিন্তা ভাবনা সবসময় থাকতোই, কিন্তু মানে মনোবলটা স্টিল সব ওইভাবে শক্ত ছিল দেখেই অত দূরে গিয়ে তাকে ক্যান্সার পেশেন্টকে রেখে ফেলে যেতে পারছি মেয়েদের ইয়েতে। তো বলে আমি প্রত্যেকের জন্য উপদেশটা হলাম, আমি আবার রিপিট করি, যে কাজে আমরা কোনো পরিবর্তন আনতে পারবো না তার জন্য দুশ্চিন্তা করে সময় নষ্ট করে নিজের ক্ষতি করার কোনো প্রয়োজন নাই। চিন্তা করেন যে কি করে সুস্থ থাকবেন, কি করে সুস্থতা হবে, কি করে চিকিৎসাটা ঠিক মতো হবে, কি খাইলে ভালো থাকবেন, নামাজ রোজা করলে পরে ভালো থাকতে পারেন, এই সমস্ত জিনিসগুলো নিয়ে চিন্তা করেন, কিন্তু দুশ্চিন্তা করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। থ্যাংক ইউ শাপলা। ফয়সাল ভাই, আমার একটু কথা আছে এখানে, যে আমাদের মনোবলটা ঠিক থাকার কারণটা কিন্তু ধরেন হয়তো ফাইন্যান্সিয়ালি তখন আমরা একটু প্রবলেমে ছিলাম, কিন্তু এই ভরসাটা ছিল আমাদের যে আমরা বিনা চিকিৎসায় আমরা যেতে পারবো না, আমাদের চিকিৎসা হবেই নো ম্যাটার হোয়াট। কিন্তু এখন কিন্তু বাংলাদেশের কনটেক্সটে এইটা তো একদম অসম্ভব ব্যাপার। একটা প্রথমেই আসে পরিবার থেকে বাধা, পারিবারিক সাপোর্ট থাকে না, আর্থিক সাপোর্ট থাকে না, সামাজিক সাপোর্ট থাকে না। সেখানে একটা মানুষের পক্ষে তো মনোবল ঠিক রাখা সম্ভব নয়। এই অপরাজিতায় 12 বছর কাজ করতে গিয়ে যে সমস্ত পরিস্থিতির সম্মুখীন মানে আমি ব্যক্তিগতভাবে হয়েছি, কারণ আমি বেশি গ্রামে গঞ্জে ঘুরতাম জয়নুলের সঙ্গে, তো সেখানে আমি কিন্তু সবার সাথে কথা বলতাম এবং ক্যান্সার পেশেন্টদের সাথে তো আলাদা করে কথা বলতাম। যখনই কোনো খবর পেতাম যে ক্যান্সার হয়েছে, আমি তাহমিনার সাথে করে তার ওখানে চলে যেতাম, একদম ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে কথা বলতাম। তো এই যে পরিবারের সাপোর্ট ছাড়া অর্থনৈতিক দুশ্চিন্তা নিয়ে একটা পেশেন্ট কখনোই তার মনোবল ভালো রাখতে পারে না। তো আমাদেরকে ওই অ্যাওয়ারনেসটার প্রতি খুব বেশি জোর দিতে হবে যে আর্থিক দিকটা তো অবশ্যই একটা মানে ভালো করে নিজেদেরকে শক্তিশালী করা দরকার। সেইভাবে আমাদের এখন অবশ্য অনেক উন্নতি হয়েছে, কিন্তু আরো শক্তিশালী করতে হবে। সেই সাথে যে সামাজিক সাপোর্টটা, পারিবারিক সাপোর্টটা যে কত দরকার, এই অ্যাওয়ারনেসটার উপরে অনেক জোর দিতে হবে। তবেই একজন রোগীকে আমরা তার মনোবল আমরা বাড়াতে পারবো। অনেক সময় এটাও বলেছে, তোমরা এসে বলো এক কথা যে মনোবল রাখতে হবে, চিকিৎসা সম্পূর্ণ করতে হবে, ডাক্তারের কথা শুনতে হবে, কিন্তু আমার পরিবার তো আমাকে বলে কি তুমি তো বাঁচবা না, তুমি আর এসব করে তোমার কি হবে, সেখানেই তো আমি মানে অর্ধেক আমি মরে যাই। তো এই জিনিসগুলোর উপরে আমাদের অনেক জোর দিতে হবে, প্লাস আর্থিক কিছু ব্যবস্থা করতে হবে যাতে আমরা রোগীকে
আমরা কিছুটা হলেও আমরা সাহায্য দিতে পারবো। ফয়সাল ভাই আমি একটু এই কথাটা মানে মনে যেহেতু আসলে পরে ভুলে যেতে পারি, এই জন্য বলছি যে এই যে সামাজিক দায়বদ্ধতার কথাটা বলছি, এই সামাজিক দায়বদ্ধতাটা শুধু কিন্তু এই যে ভলেন্টিয়ার্স দিয়ে মানে আপনারা কিছু ভলেন্টিয়ার বা আমরা কিছু ভলেন্টিয়ার তৈরি করলাম, তারা শুধু রোগীদের সঙ্গে কাটালো, আমার মনে হয় সামাজিক দায়বদ্ধতা শুধু ওখানেই সীমিত নয়। আমাদের যারা নার্সরা আছেন, আমাদের যারা ডাক্তাররা আছেন, আমাদের যে হসপিটালের যারা ব্যবসা করছেন, প্রত্যেকের একটা সামাজিক দায়বদ্ধতা রয়ে গেছে। আমি এই গত মাসে আমেরিকায় ছিলাম আমার বড় মেয়ের বাড়িতে। আমার ওই ক্যান্সার ট্রিটমেন্টের পরে আসলে খুব দুর্বল হয়ে গেছিলাম। তো আমার বড় মেয়ে বললো, তখন কিছু খেতেও পারতাম না, খুবই মানে আমার মানে নীলুফারের সঙ্গে ঠুকঠুকানি লেগে যেত, এটা খাবো না ওটা খাবো না। তো আমার মেয়ের বাড়িতে গেলাম, তো মেয়ের বাড়িতে গেছি, মানে সে একটু যত্নার্থী বেশি করেছে, নীলুফারের তো বয়স হয়েছে বলে এই জন্য তাকেও একটু রেস্ট দিয়েছে মাকে। কিন্তু আমার একটু অসুস্থ হয়েছিলাম, ওখানে একটা হাসপাতালে গেছিলাম, একটা ক্লিনিকে গেলাম। ক্লিনিকে একটা সাইন পোস্ট আছে, প্রত্যেকটা ডেস্কে খেয়াল করেছি আমি, একটা দেওয়া বিজ্ঞপ্তির মতো দেয়া যে আমরা প্রত্যেকটা রোগীকে চিকিৎসা দিতে দায়বদ্ধ, তার অর্থনৈতিক অবস্থা যাই হোক না কেন। এই হসপিটালের ডেস্কে মানে করে প্রিন্ট করে দিয়ে ফ্রেমের করে দেওয়া আমরা মানে চিন্তা করেন, একটা ক্যাপিটালিস্ট দেশে এই ক্লিনিক বলতেছে আমরা প্রত্যেকটা রোগীর চিকিৎসা করতে দায়বদ্ধ, নো ম্যাটার হোয়াট এভার হিজ অর হার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ইজ, তার অর্থনৈতিক অবস্থা যাই হোক না কেন। এই যে একটা দায়বদ্ধতা, এটা কিন্তু শুধু ওই ভলেন্টিয়ারের মধ্যে সীমাবদ্ধতা নয়, ওইখানে ওই অর্গানাইজেশন, ওই ডাক্তার, ওই নার্স, ওইখানে যারা কাজ করছে, প্রত্যেকটা মানুষ এটার জন্য দায়বদ্ধ থাকছে, এবং তারা রোগীদের সঙ্গে সেইভাবেই সুন্দর করে কথা বলতেছে, তাদেরকে সাহায্য করার চেষ্টা করতেছে কিভাবে তার সমস্যাগুলো সমাধান করে দিতে পারে। জি, মানে জানাল ভাই, এখানে ঘটনা হলো যে এটা কিন্তু সামাজিকভাবে শুধু না, রাষ্ট্রীয়ভাবে, মানে এই যে দায়বদ্ধতার যে সিস্টেমটা, এই সিস্টেমটা কিন্তু রাষ্ট্রীয়ভাবে প্রতিফলিত হচ্ছে। মানে রাষ্ট্রের যেখানেই এই হাসপাতাল হোক, যেখানেই ডাক্তার আছে, যেখানেই নার্স আছে, তারা এই ফিলসফিতে বিশ্বাস করে। মানে আমাদেরকে মানসিকভাবে আমাদের সমাজে এই ধরনের একটা ফিলসফি মানে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে হবে। এটা একদিনে হয়তো হবে না, আস্তে 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 সেখানে ভলান্টিয়ারদের কিছু ভূমিকা থাকবে, সেখানে আমাদের আপনাদের সবার একটা ভূমিকা থাকবে। আমি শাপলা, তুমি যদি তাসনিম আপাকে প্রশ্ন করো। হ্যাঁ, আমরা তো অনেকগুলো বিষয় আসলে এর মধ্যে উঠে আসছে। আমিও ফয়সাল স্যারের মতো এটা মনে করি যে আসলে সামাজিক দায়বদ্ধতাটা তো আসলে রাষ্ট্রীয় দায়বদ্ধতা বা পেশাদারিত্ব আমাদের সমাজে আরো বেশি করে সমস্ত সেক্টরে পেশাদারিত্ব, মানে পেশাদারি মনোভাব বা পণ্য মানুষ মনোভাবটা আরো বেশি বেশি যখন তৈরি হবে, তখন হয়তো অনেকগুলো জায়গাতে আমাদের মানে সার্ভিসটা আরো ভালো আসবে। এবং একই সাথে আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে আমরা বা এ ধরনের যে আমরা ভলান্টারি কাজ করছি, সেখান থেকে আমরা আর্থিক সহযোগিতা বা মানসিকভাবে পাশে থাকা, এই কাজগুলো তো অবশ্যই করবো। একই সাথে আসলে মানে রাষ্ট্রকেও এগিয়ে আসতে হবে। যেমন আমরা এটা খুবই স্ট্রংলি মনে করি যে এখন একটা জাতীয় ক্যান্সার তহবিল বা অনিরাময়যোগ্য বা দুরারোগ্য ব্যাধির জন্য একটা জাতীয় তহবিল গঠন করাটা এটা খুবই প্রয়োজন। কারণ মানে ক্যান্সারের বা অন্যান্য এই দুরারোগ্য ব্যাধিগুলো আসলে অনেক বেড়ে গেছে, সেটা একটা জায়গা। এবং একই সাথে হচ্ছে হাসপাতাল,
মানে চিকিৎসা সেবা কেন্দ্র যেগুলো, সেখানকার যে অপ্রতুলতা সমস্ত অর্থে, সেই অপ্রতুলতাগুলোর দিকেও আসলে নজর দিতে হবে। আমরা আশাবাদী যে স্বাস্থ্য সংস্কার কমিশন হয়েছে, তাদের সুপারিশের মধ্যে আমরা দেখতে চাই যে এই বিষয়গুলো তারা প্রতিফলিত করেছেন। আমরা সে আশা করব এবং সেগুলো কেবল কাগজে কলমে নয়, বাস্তবে বাস্তবায়িত হবে সেই আশাবাদও আমরা রাখতে চাই। কিন্তু আজকে আমরা যে বিষয়টার মধ্যে ছিলাম আছি, যে ক্যান্সার চিকিৎসায় সামাজিক দায়বদ্ধতা, রাষ্ট্রের পাশাপাশি সমাজ এবং আমরা যারা মানুষরা, আমাদের নিয়েই তো সমস্ত কিছু। এই দায়বদ্ধতার জায়গায় নিখরা আপনারা যখন অপরাজিতা শুরু করলেন, আপনি বলতে চেয়েছেন যে কানাডাতে আপনি দেখলেন এবং সেই অভিজ্ঞতাটা আপনি অপরাজিতার মধ্য দিয়ে করতে চাইলেন। অপরাজিতা করার একটা লম্বা সময় ধরে আপনি করেছেন, সেখানে আপনার অভিজ্ঞতাটা কিরকম? মানে সমাজের অন্যরা সেটাকে কিভাবে গ্রহণ করেছে, আপনারা কাজ করতে গিয়ে কি ধরনের বাধার সম্মুখীন হয়েছেন, যে মেসেজগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? ও শাপলা, এগুলো কথা বলতে গেলে অনেক অনেক কষ্টের কথা উঠে আসে আমাদের, মানে যে আমাদের যে পুরা সমাজ ব্যবস্থা, আমাদের মানসিকতা। এটা ধরো যে আমরা যখন একটা পেশেন্টের কাছে যেতাম, তখন বেশ ভালো, ওনার চিকিৎসা হলো, ভালো হলো, সব হলো, পুরা সময়টা আমরা তাকে সাপোর্ট দিলাম। সাপোর্ট দেওয়া অর্থে হয়তো সবাইকে আমাদের আর্থিক সাপোর্ট দিতে হয়নি, কিন্তু কথা বলার মানসিক সাপোর্টটা দিতে হয়েছে। খুব ভালো। কিন্তু তারপরে যখন সে ভালো হয়ে গেল, তারপরে কিন্তু তাকে আর কিছুতেই আমাদের মধ্যে আর আনতে পারিনি আমরা। তারা আমাদেরকে হতাশ করেছে। আমরা গিয়ে বাড়িতে গিয়েও অনুরোধ করেছি যে আপনি অন্তত একদিন হলেও আমাদের সংগঠনের সাথে আসেন বা একদিন আমরা বসি। না, তারা তখন ভালো হয়ে গেছে, তখন তারা আর আসে নাই, আর মানে রাখেই নাই, কোনো আমাদের সঙ্গে যোগাযোগই রাখে নাই। আর ডাক্তার নার্সদের কথা কি বলবো, সেখানে যদি কয়েকটা দুইটা উদাহরণ যদি সময় হবে না দিতাম। আর তুমি তো ভালো যে লিনার কথা তুমি জানোই, যে তার পারিবারিক সাপোর্ট ছিল, বন্ধু বান্ধবের সাপোর্ট ছিল, কিন্তু ওখানে ডাক্তারদের নার্সদের, লিনা আমাকে নিজে মুখে বলেছিল যে আপা রাত্রেবেলা ভয় লাগে। যখন ও স্কয়ার হাসপাতালের নামটা বলেই ফেললাম, তখন নার্সরা বলতো রাত্রে তো ঘুম হয় না ক্যান্সার পেশেন্টদের। সেখানে বলতো যে এ ঘুমায় না কেন, মনে হয় যে মানে গলা টিপে মেরে ফেলি। এ ধরনের কথাও লিনা আমাকে বলেছে। এবং আরো অনেক ঘটনা আছে। আর একটা পেশেন্টের কথাও, আর একটা বড় হসপিটালের নামটা নাই বলি এখানে, যে তার কেমো দেওয়ার সময় তার মায়ের মানে ওই সিরিঞ্জটা একটু এদিক ওদিক হওয়াতে পুরা কেমোটা বাইরে চলে আসে, গিয়ে তার স্কিনটা পুড়ে যায়। তো স্বাভাবিক বাচ্চা মেয়েটা, মানে মায়ের ওই অবস্থা এবং জ্বলুনি এবং পোড়া অবস্থা দেখে একটু বোধহয় রিয়াক্ট করে ফেলেছিল। তারপরে তার তো ডাক্তারকে ডেকে আনলো নার্স, তাকে ওখান থেকে সমস্ত কিছু মানে খুলে দিল, আইভি টাইভি সব খুলে দেওয়ার পরে তার মাকে বলল যে আমরা আর কোনো চিকিৎসা করব না। তারা পায়ে ধরে, ছেলে মেয়ে দুইটা কাঁদলো। তার বাবা ছিল না, বাবা থাকতো মিডল ইস্টের একটা কোনো দেশে, কিন্তু তাকে সে রাখলোই না তারা, এবং কোনো ফাইলপত্রও তার দেয় নাই, অথচ ভদ্রমহিলা টার্মিনাল স্টেজে ছিলেন। এরপরে এক আত্মীয়র মাধ্যমে ঢাকা মেডিকেলে নিয়ে গেল, কিন্তু তারা যখন কাগজ চাইলো, কাগজ নাই। হসপিটালে গেল, তারা কাগজ দেবে না। পরে তাকে আর কি যে করে হোক পলিটিভ কেয়ারে নিয়ে যাওয়া হলো। উনি 1 মাসেরও কম বেঁচে ছিলেন, কিন্তু কি কষ্ট পেয়ে ধুকে ধুকে উনি মারা গেলেন। তো এই হলো আমাদের মানে একটা সামাজিক চিত্রটা দেখালাম। এরকম আরো আমরা বলতে পারবো যে আমরা কোনোই সাপোর্ট তাদের কাছ থেকে পাই না। ওখানে হলো কার কত পয়সা আছে, কার কত চাকচিক্য আছে সেটা দেখে যায়। কোন গরিব মানুষদের কি দুরবস্থা হেনস্থা, যেটা ডাক্তার বলেন, নার্স বলেন, হসপিটাল বলেন, বা আমাদের মধ্যেকার মানসিকতা, কোনোটাই তাকে সাপোর্ট করে না। ভাই আমি খুব মানে মানে কথাগুলো হয়তো রুড লাগতেছে শুনতে, খুব যে পরিষ্কার করে বলে দিচ্ছি, কিন্তু আমার 12 বছরের অভিজ্ঞতায় এবং আমি যত জায়গায় জায়গায় ঘুরেছি, হসপিটালে, মানুষের ওখানে, ব্যক্তিগতভাবে যত জায়গায় আমি গেছি, আমার অভিজ্ঞতাটা অনেকই খারাপ।
একজন একজন মানে আমাদের একটা গোল টেবিল বৈঠক হচ্ছিল প্রেস ক্লাবে, সেখানে এক ভদ্রলোক বেশ মানে গরিব গরিব থেকেই আসছে, উনি গেছিলেন খবর পেয়ে যে ওখানে আলোচনা হচ্ছে। উনি জোর করে উঠে একটা কথাই বললেন যে আমি মরেও যদি যাই আমি বাংলাদেশে চিকিৎসা করাবো না। তার দুইটা অভিজ্ঞতার কথা বললেন, এমনকি অ্যাপোলো হসপিটালে সে গেছে জমি জমা বিক্রি করে, সেখানেও তার ঠিক মতো চিকিৎসা হয় নাই। পরে ইন্ডিয়াতে গেছে, সে ইন্ডিয়াতে গিয়ে তার চিকিৎসা করে সে ভালো হয়েছে। কিন্তু সেইখানে হলো কি, যে ডাক্তাররা ছিলেন তারা তাকে থামাই দিতে চেষ্টা করেছে, কিন্তু সে বলেই গেছে ওখানে যে সাধারণ মানুষ ছিল তাদের সাপোর্টে। তো এই হলো আমাদের ভাই চিকিৎসা। তো আমাদের মানসিকতাটা মানে ওই স্কুল থেকেই বদল করতে হবে, মানুষের প্রতি সহানুভূতিশীল মানবিকতা বোধটা এগুলো বাড়াতে হবে ভাই, যেটা সত্যি কথা অবশ্যই বলতে আমাদের মধ্যে নাই। অবশ্যই। এবং এইখানে এটা ওই যে ডাক্তার, নার্স বা ওয়ার্ড বয়, আয়া, এদেরকে আরো অতিরিক্ত মানে মানবিক হতে হবে। মানে অনেক যেহেতু মানবিক। হ্যাঁ, মানে যেহেতু রোগীরা তাদের উপরে নির্ভর করে, তাদের কথাটা শুনে, তো সেইখানে যদি ভালো কথা না শুনে যদি খারাপ ব্যবহার পায় তাহলে তো খুবই মর্মাহত হয় এবং খুবই মানে ওইখান থেকে সব আস্থাটাই চলে যায়। তো মানে আমাদেরকে মানে আমাদের সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন ধরনের লোকজনদের মানে মানবিকতা আরো বাড়ানোর আমরা আমরা যত মানে মানুষকে বলে 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 করতে পারি তাহলেই হয়তো বা পরিবর্তন আসা সম্ভব। আমি আর জানাল আমার আবেদিনকে জি স্যার, হ্যাঁ আমার এখানে একটা বিষয় মনে হয় যে আসলে শুধু চিকিৎসা সেক্টরেই না, আমাদের সমাজের অলমোস্ট সব সেক্টরেই মানে যা যেরকম ভাবে সেবা দেওয়ার কথা, ওই যে আমরা কথাটা বলেছিলাম, দাদা ভাই বলেছেন যে প্রফেশনালিজম, সেটা তো একটা গুরুতর অভাব আছে। একই সাথে আমার কাছে মনে হয় যে আমাদের কাঠামোগত অনেক সীমাবদ্ধতাও রয়ে গেছে। এখন আমাদের এখানে মানে আমরা তো বাংলাদেশেরই মানুষ, আমাদের ঘরে ঘরেই চিকিৎসক, আমাদের স্বজনরাই তো চিকিৎসা দেন, আহ, বা ফয়সাল স্যার নিজেও চিকিৎসক। তো এখানে আমরা আসলে মানে উত্তরণটা তাহলে কিভাবে হবে? সেখানে আমার মনে হয় যে আমরা চিকিৎসক বা চিকিৎসা খাতের সাথে ক্ষেত্রের সাথে যারা যুক্ত, সেবার সাথে যারা যুক্ত, তাদের যে পেশাগত মানে কাঠামোগত যে অসুবিধাগুলো আছে, যে সীমাবদ্ধতাগুলো আছে, আহ, সেই জায়গাগুলোতেও আসলে রাষ্ট্রীয় পলিসি এবং বাস্তবায়ন করাটা তাদের প্রয়োজন অনুযায়ী জরুরি। এবং এটা তো সত্যি যে আমাদের রোগীর তুলনায় ডাক্তারের সংখ্যা বা মানে সেবা প্রদানকারীদের সংখ্যাটা অনেক কম। মানে আমি বলতে চাইছি যে আমাদের এই সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের অনেক অনেক মানে কি বলবো যে ভালো ভালো বলতে যে যাদের হাসি মুখ দেখি আমরা, এরকম চিকিৎসকরা আছেন, তারা অনেকেই আমাদের সাথেও আছেন যুক্ত। এবং আমরা চাই যে সেই সংখ্যাটাই বাড়ুক। এবং আমরা কিভাবে এই আমরা বলতে আমাদের মতো ভলান্টারি অর্গানাইজেশন গুলো কিভাবে হসপিটালে যে সার্ভিসটা দেওয়া হয় সেই সার্ভিসের সাথে আমরা কিভাবে যুক্ত হয়ে তাদের ওয়ার্কলোডের খানিকটা আমাদেরকে দিয়ে পূরণ হতে পারে, সেরকম সিস্টেমও কিন্তু ভাবা যেতে পারে। যেমন নীলুফার আপারা বলেছেন যে কোনো হসপিটালে গিয়ে তারা কাউন্সেলিংটা করতে পারেন, সেটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। বা ছোট ছোট কিছু জিনিস যে মানে আমাদেরকে যদি ট্রেন আপ করা হয় আমাদের মতো ভলান্টিয়ার অর্গানাইজেশন গুলোকে, সেটা আমরা বিনা পয়সাতেই করে দিব। তো সেই জায়গাগুলোতে যেহেতু আমাদের চিকিৎসকের সংকট আছে, অনেক রকম সংকটের মধ্যে আমরা আছি, মনে হয় যারা পলিসি লেভেলে কাজ করেন তারা আমাদের মতো ভলান্টিয়ার অর্গানাইজেশন গুলোকে আমি 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 শাপলা শাপলা হ্যাঁ, জি দাদা আমি বলছি যে সমাজে ভালো মানুষ আছে, না হলে যে তোমরা যারা চেষ্টা করতেছো, নিরুপারের অপরাজিতা এবং তার সদস্যরা, তোমার সিসিসিএফ বা ওখানে এই ফয়সাল ভাই হাবিবুল্লাহ তালুকদারের সঙ্গে আছেন, বা এই ধরনের আরো উদাহরণ মেলাই কিন্তু আমরা এই ধরনের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কিন্তু উদাহরণ আমরা তুলতেই পারি। কিন্তু আজকে যে সামাজিক দায়বদ্ধতা আর স্বেচ্ছাসেবীদের ভূমিকা, এইটা
আমাদেরকে এটা মানে সমাজের মধ্যেই প্রচলন করতে হবে, খালি এই কয়েকটা প্রতিষ্ঠানের কয়েকজন মানুষ এটা করবে তার মধ্যে নয়। যেটা যে কথাটা আমি বলতে চাচ্ছি যে আর শুধু এটা রাষ্ট্রের উপরেই সব ছেড়ে দিলে হচ্ছে না, আমাদের প্রত্যেকটা লোকের ভিতরে এই সামাজিক দায়বদ্ধতাটা মানসিকতাটা অর্জন করতে হবে, ইনক্লুডিং ইনক্লুডিং বলছে আমরা তুমি কিছু ভলেন্টিয়ার হাসপাতালে দিলা, রোগীর পিঠে হাত রেখে বললো, তার টাকা পয়সা লাগলো, কিছু টাকা পয়সা হয়তো তুলে দেওয়ার সাহায্য করলো, তাকে আনানোর ব্যবস্থা করলো, এইটা হলো একটা সাইড। কিন্তু হসপিটালে যেটা হবে সেটা তো ডাক্তার, নার্স, স্টাফ ইত্যাদি তাদের দ্বারাই হবে। ফলে ওই সবাইকে আসলে এই সামাজিক দায়বদ্ধতাটা থাকার দরকার। প্রফেশনালিজম কিন্তু একটা আলাদা জিনিস আমি মনে করি। প্রফেশনালিজম, আমি অনকোলজিস্ট আছি, আমি অনকোলজিস্টের কাজটা ঠিকভাবে করবো, কিন্তু আমরা উই আর টকিং অ্যাবাউট মাচ মোর দেন দ্যাট। প্রফেশনালিজম অবশ্যই থাকতে হবে, কিন্তু আমরা বলছি যে প্রত্যেকটা কনসার্ন হতে হবে। যেরকম নিরুপারের ডাক্তার আমাকে বলল চিকিৎসা তো আমি করব এবং তুমি তো আর করবে না, ফলে ইউ গো টু ফিলিপাইন্স। এবং তার যা কিছু ইয়ে হলো, আমাদের যারা ভলেন্টিয়ার্স আছে তাদের সঙ্গে আয়োজন করে আমরা উইল টেক কেয়ার অফ ইট। এই যে ডাক্তারের সামাজিক দায়বদ্ধতাটা, এটা কিন্তু ডাক্তারের বাইরে সে কথাগুলো বলতেছে। ফলে আমি মনে করি যে ওই জায়গাটা আমাদের থাকা দরকার, যে প্রত্যেকটা লোকই আসলে সংবেদনশীল হওয়া দরকার, যে একজন পেশেন্ট, একজন রোগী, সে আরাম করার জন্য হাসপাতালে আসে নাই, সে তার রোগের কারণে আসছে। আর ক্যান্সার তো আরো স্বাভাবিক, ক্যান্সার শব্দটাতেই মানে অজ্ঞান হওয়ার কথা। ক্যান্সার শব্দটাই, আমি যেরকম আমার ক্যান্সার যখন হলো, আমার ডাক্তার আমাকে বললো কি, আমরা তোমার যেহেতু একেবারে আর্লি স্টেজ, ফলে এটাকে আমরা অ্যাক্টিভ সার্ভেলেন্সে রাখতে পারি। 6 মাস বা 3 মাস পর পর আমরা ইয়ে করব, টেস্ট করব যে কি পরিস্থিতি হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম যে ভাই, অ্যাক্টিভ সার্ভেলেন্সে কি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? তো বলে না, তা তো সম্ভাবনা নাই, বরঞ্চ এটা মানে ইট ক্যান প্রোগ্রেস ফার্দার। আমি বললাম তাহলে আমার মনের মধ্যে ক্যান্সার আছে, আমার এইটা নিয়ে আমি চলতে চাই না, আই ওয়ান্ট টু গেট রিড অফ ইট এবং চিকিৎসা হোক, ইয়ে হোক আর কি। তো এই যে সঙ্গে আলোচনা করতে পারলাম এত। আমার ডাক্তার প্রথমে আমাকে যে হাসপাতালে পাঠাইছিল, আমি গল্পটা একটু বলি। প্রথমে আমাকে একটা হাসপাতালে পাঠাইছিল, তো এটা আমার বাসার থেকে দূরে, ওইটা নীলুফারের যে হাসপাতাল ছিল তার কাছাকাছি, এটা থেকে দূরে। আমি এখন আমার বিশেষ কারণে আমার মেয়ের আমাকে গাড়ি চালাতে দেয় না, ফলে আমার গাড়িও নাই, ফলে আমাকে ওই উবার বা এই জাতীয় কিছু নিয়ে যেতে হয়, অনেক সময় লাগে। তো আমি আমার ডাক্তারকে বললাম, এই যে অ্যাপয়েন্টমেন্ট গুলো আছে, এটাকে একদিনে 2-3টা কাজ করা যাবে কিনা? সে বললো কেন? আমি বললাম আমার বাসা তো দূরে, মিসসাগাতে, এই আমার একটু আসতে আসতে কষ্ট। বলে এটা কোনো ব্যাপার নাকি? তুমি যাও, তোমার পাড়াতে যে হাসপাতাল আছে একই চিকিৎসা ওখানে হবে এবং ওখানেও ভালো ডাক্তার আছে, কোনো দুশ্চিন্তা নাই, ইউ গো দেয়ার, আমি ওখানে রেফার করতেছি। আমি বললাম না না না, ডাক্তারকে আমার খুব পছন্দ লাগছিল। বললাম যে না রে ভাই, আমি যাব না ওখানে, আই ওয়ান্ট টু গেট ট্রিটেড আন্ডার ইউ। বললেন না, কোনো চিন্তা করো না মোহাম্মদ। আমি বললাম যে আমি এক সপ্তাহ যেতে পারি, ইফ ইউ টক টু দি অনকোলজিস্ট দেয়ার। তুমি যদি তার সঙ্গে কথা বলে, হাসতেছে, বলে আমাদের প্রফেশনে এটা তো টোটালি নাই, এটা তো আমাদের প্রফেশনে আমরা তো কারোর সঙ্গে কথা বলি না, বাট দেন স্টিল আই ডু ইট। তুমি রিকোয়েস্ট করছো একজন বয়স্ক ব্যক্তি, আই শ্যাল ডু ইট। ওই হাসপাতালে যাওয়ার পরে ডাক্তার আমাকে প্রথমে বলছে, ওই হাসপাতালের অমুক ডাক্তার আমার সঙ্গে তোমার ব্যাপারে কথা বলছে। তো ফলে এই যে মানে জিনিসটা, বিহেভিয়ারাল প্যাটার্ন, মানে ডাক্তার আমাকে আরেকজনের কাছে সেরে দিয়ে খালি হয়ে গেল না, সে ই করতেছে। তারপরেও সে আমাকে আরেকদিন ফোন করছে, মোহাম্মদ, তোমার কি ওখানে ঠিক মতো চিকিৎসা হচ্ছে? তো তার সঙ্গে কথা হয়েছে। আমার তার আমাকে ফোন করার কোনো দরকার ছিল না, বাট দেন হি ডিড ইট। আমি তার পেশেন্ট ছিলাম, অন্যদের কাছে চলে গেছি, কিন্তু তার যে দায়বদ্ধতাটা ওখানে শেষ হয়ে যায় নাই, আমাকে আরেকজনের হাতে ছেড়ে দিয়ে আর কি। আমি
আমি মনে করি যে আমরা প্রত্যেকেই মানুষ, আমাদের ডাক্তাররাও মানুষ, আমাদের নার্সেরাও মানুষ, আমাদের হসপিটাল স্টাফেরাও মানুষ, ইভেন এই সবাই তো আবার ব্যবসায়ী গ্রুপের মানুষ। কোথায় বাঁচতেছে তো সে মানে এই যে সবাই তো মানুষ, আসলে প্রত্যেককেই এইভাবে ইয়ে হতে হবে যে মানে দায়বদ্ধ থাকার দরকার, কোন পেশেন্ট কি পরিস্থিতি। আচ্ছা, কেন মানুষ ভারতে যায় মানে চিকিৎসা করতেছে? আপনি মানে বাংলাদেশে না গেলে ভারতে যাচ্ছে, আমি মরে গেলেও আমি বাংলাদেশে চিকিৎসা করবো না, কত কষ্ট হচ্ছে? কারণ হলো, আমি যতদূর শুনেছি, আমি বোঝার চেষ্টা করেছি, ডাক্তার ওখানে রোগীর সাথে কথা বলেন, কথা শোনেন, ইয়ে করেন। অবশ্য ব্যবসায়িক বিভিন্নটা আছেই, কিন্তু এটা আমি মনে করি যে এটা বাংলাদেশে কিছুটা, সরি ফয়সাল ভাই, আপনি নিজেও ডাক্তার, কিন্তু আমি মনে করি যে এটা মানে এটা দারুণ ভাবে আমি 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 মানে মনে করি যে ডাক্তারদের আর প্রফেশনাল সামাজিক দায়বদ্ধতা আমি এই জায়গাটা একটু কথা বলতে চাই যে শাপলার কথায় যে মানে স্বেচ্ছাসেবী প্রসঙ্গে, স্বেচ্ছাসেবীরা যদি কোনো জায়গায় উপস্থিত থাকেন এবং সেখানে যদি তারা রোগীর পক্ষ হয়ে কথা বলে, সেখানে কিন্তু চিকিৎসায় মানে ব্যবহারে অনেকটা তফাৎ আনা যায়। এটা আমাদের অভিজ্ঞতা। কাজে এটা দরকার। এটা প্রত্যেকটা যদি স্বেচ্ছাসেবী অন্তত একটা হসপিটালেও যদি মানে আমরা ওইভাবে তৈরি করতে পারি, 10 জনেরও যদি একটা স্কোয়াড তৈরি করতে পারি, ওরা সপ্তাহে যদি ওই হসপিটালে বাই রোটেশন যায়, গিয়ে যদি উপস্থিত থাকে, জাস্ট উপস্থিত থাকলো, এবং যে রোগীটার অসুবিধা হচ্ছে, সে একটা কথা বুঝতে পারছে না, তার সঙ্গে কথা বলে এবং তাকে নিয়ে ডাক্তারের সাথে কাছে যায়, এবং হয়তোবা রোগী ছাড়াও যেতে পারে, তার সমস্যার কথাটা ডাক্তারকে যেটা সে বলতে পারছে না, বোঝাতে পারছে না, সেই ভলান্টিয়ার গিয়ে যদি কথা বলে, তাহলে কিন্তু আসলে একটু চিকিৎসা ক্ষেত্রে তফাৎটা আসে, মানসিক তফাৎটা আসে। জায়গা দিয়েছিল, স্কয়ার হসপিটাল জায়গা দিয়েছিল, কিন্তু এটা কিন্তু একটা ভালো লক্ষণ। ফলে সবকিছু কিন্তু খারাপই নয়, তাদের মধ্যে ভালো আছে, কিন্তু সেটা সেই জিনিসগুলোকে এক্সপ্যান্ড করা দরকার। আমি তোমাদেরকে অনুরোধ করবো, আপনাদেরকে অনুরোধ করবো যে ট্রাই টু ব্রিং দ্যাট সার্ভিস ব্যাক। যে সমাজে, আমাদের সমাজের ভিতরে কেউ যদি ভলেন্টিয়ার করতে চায়, তাদেরকে অর্গানাইজ করে বিভিন্ন হসপিটালের টিম প্রত্যেক মানে সপ্তাহের 6 দিন বা 7 দিন যতই হোক, মানে 2 জন 4 জন করে ওই জায়গাটায় থাকবে। আমি ভলেন্টিয়ার করলাম, সপ্তাহে একদিন আমি গিয়ে থাকবো, যদি আপনারা অর্গানাইজ করতে পারেন। আমার সময় দিলাম সপ্তাহে। থ্যাংক ইউ মানে এইখানে শিওর, মানে আমার জনাব আবুদ্দিন ভাই, আপনার কথা মানে একেবারেই সঠিক, এবং তাসনিমা আপার কথাও সঠিক, যে মানে আমাদের মানে পরিবর্তন আনতে হলে এরকম অল্প অল্প করেই করতে হবে। এবং বাংলাদেশেও এরকম অনেক জায়গা আছে যেখানে নাকি এরকম ভলেন্টিয়ার দিয়েও কাজ করায়, এবং ডাক্তার নার্সদেরও ব্যবহারের মানে অনেক ধরনের পরিবর্তন সেসব জায়গায় আছে, এবং যার জন্য সেই সব জায়গাতে ডাক্তারদের সাংঘাতিক রকম প্রশংসা আছে। এটা তো আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা হলো যে রোগীর আধিক্য থাকাতে এই ডাক্তার নার্সরা ফলো আপ করতে পারে না। ওইখানে দেখেন জনাব ভাই আপনাকে মানে ফোন করে জিজ্ঞেস করছে যে তুমি কি ঠিক মতো চিকিৎসা পাচ্ছ কিনা, তুমি যে ওই নতুন হাসপাতালে গেলা ওইখানে ঠিক মতো, মানে এই যে ফলো আপটা, এই ফলো আপের মানে এক বিন্দু আমাদের দেশের মানে রোগীদেরকে করা হয় না, মানে ডাক্তার নার্সদের বা হাসপাতালে, কিন্তু হয়তো মানসিকতা নাই সেটার জন্য আমাদের সিস্টেমটা যদি এরকম করা যেত, মানে সিস্টেমটা করতে পারলে, এবং সিস্টেমের মধ্যে সবচেয়ে ইয়ে হলো মানে এই পাশ্চাত্য জগতে কেন এত তারা মানে এত উন্নত হয়েছে, একটা বড় কারণ হলো ডিজিটালাইজেশন। আমাদের দেশে কিন্তু আপনি দেখবেন হাসপাতালে গেলে এই রেজিস্টার লিখতে লিখতে মানে সময় শেষ, রোগীদের সঙ্গে কথা বলবে না রেজিস্টার ফিল আপ করবে, না ফর্ম ফিল আপ করবে, নাকি বেডসাইডের ওই যে ব্লাড প্রেশার টেম্পারেচারের
চার্ট মেনটেন করবে। তো এইটাকে যদি ডিজিটালাইজেশন করে দেওয়া যাইত, এবং ডিজিটালাইজেশন করা কোনো এখন রকেট সায়েন্স না, ইটস ভেরি সিম্পল, এখন এখানে করা যাবে। আমি একটা শেষ একটা প্রশ্ন জনাল ভাইকে করতে চাচ্ছি, সেটা হলো যে আমাদের দেশে আপনার দেখা, মানে আপনি তো বাংলাদেশে বহু সময় কাটেছেন, রুগীদের সময় কাটেছেন, এমন একটা কাজ আপনি কি মনে করেন যেটা নাকি আমরা মানে ছোট করে হলেও বলতে শুরু করতে পারি যে এই কাজটা তোমরা করো, এবং এই কাজটা করলে আমাদের ভবিষ্যতের স্বাস্থ্য ব্যবস্থার একটা পরিবর্তন আনবে? কঠিন প্রশ্ন, কারণ এত কিছু বলার আছে যে মানে নেই, কিন্তু জি, একটা স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে একটা বড় কাজ হতেই পারে যদি আমি আবার আজকের আলোচনার সঙ্গে সম্পৃক্ততা রেখেই বলতেছি, যদি আমরা হসপিটালগুলোতে গিয়ে ডাক্তারদের, নার্সদের, স্টাফদের এই তাদের যে সামাজিক দায়বদ্ধতামূলক এবং সমাজসেবামূলক চিন্তা ভাবনার পরিবর্তন আনতে পারি, আমাদের তাদের সঙ্গে আলোচনা করে, তাদের সঙ্গে সেশন করে, তাহলে হয়তো অনেকটাই আমাদের চিকিৎসা ব্যবস্থায় পরিবর্তন আসতে পারে। থ্যাংক ইউ শাপলা। লাস্ট কোশ্চেন। জি স্যার, আমি কোশ্চেনটা করতে চাই আপাকে। আপা, আমরা তো অনেক কথাই বললাম, আপনার অনেক বছরের অভিজ্ঞতা, বিশেষ করে নারীদের সামাজিক যে অবস্থান, সেখানে অপরাজিতায় আপনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন, নিজেও সার্ভাইভার, এখন কেয়ার গিভার। বাংলাদেশের প্রেক্ষিতে মানে নারীরা স্বেচ্ছাসেবীর ভূমিকায় কিভাবে আসতে পারে, সেটা একটা বিষয়, আপনি একটু যদি ছোট করে বলেন। আরেকটা হচ্ছে যে ক্যান্সার আক্রান্ত নারী এবং তার পরিবারের স্বজন, যদি সেই পরিবারে পুরুষ আক্রান্ত হন, তার যিনি পারিবারিক কেয়ার গিভার নারীরা থাকেন, তাদের জন্য আসলে মানে বিশেষ কি ধরনের ইনিশিয়েটিভ আমরা নিতে পারি, আপনার ভাবনায় যদি এরকম কিছু থাকে, সেটা যদি আপনি আমাদের সাথে ছোট্ট করে শেয়ার করেন। এটা মানে আসলে মানে কঠিন একটা জিনিস, যে আমাদের পরিবারের সাপোর্টটা হলো সবচেয়ে বেশি দরকার, সে যেই হোক না কেন, আর্থসামাজিক যাই থাক, কিন্তু আমাদের মানসিকতার পরিবর্তনটা আনা দরকার। যে আমি অন্তত কিছু না করতে পারি, ভালো একটা কথা বলতে পারবো। পয়সার দরকার নেই আমাদের সবার কাছ থেকে, পয়সাওয়ালাদের পয়সা, সেখান থেকে আমরা চেষ্টা করব নিতে, কিন্তু আমাদের দরকার যে আমরা একটু ভালো কথা বলবো, আর কিচ্ছু না, একজনের হাতটা ধরবো। এবং আমাদের মেয়েদেরকে একটু বেশি চেষ্টা করতে হবে যে পরিবারের সদস্যদেরকে বুঝাতে, যে একটা মাও সমস্ত কিছু করার পরে তার নিজের প্রশান্তির জন্য একটুখানির জন্য বাইরে যেতে, যে একটা মানুষের সঙ্গে কথা বলার জন্য, তাতে করে সে নিজেও উপকৃত হবে এবং যার সঙ্গে কথা বলছে তারাও উপকৃত হবে। তো আমার মনে হয় যেন এইভাবেই করে আমাদের নিজেদের ভিতরের যে ক্যান্সার পেশেন্ট গুলো আমাদের সাথে আমরা কথা বলি বা মিশি, তাদেরকেই বলতে হবে তোমার ভালো হয়ে যাওয়ার পর তুমি তোমার পরিবার থেকেই শুরু করো। কিন্তু দুর্ভাগ্য হয়েছে কি, আগে যেটা দেখেছি তারাই উল্টে যায়। এমন অনেক দেখেছি তারা পরে স্বীকারই করে না তার ক্যান্সার হয়েছিল, বলে না না বলো না এটা, তাহলে আমার পরিবারের আমার বাচ্চার বিয়ে দিতে অসুবিধা হবে। কোনো অসুবিধা হয় না বিয়ে দিতে, কিন্তু এই ভুল ধারণাটা তাদেরকে ভাঙতে হবে। এই যে আমার বিয়ে হতে অসুবিধা হয়েছে, হয় নাই, এরকম বহু আছে যাদের কিচ্ছুই হয় না, কিন্তু এটা আমাদের মাথার মধ্যে আছে। মাথার ভিতরে জিনিসটা ঢুকাতে হবে যে আমাদের এটা সামাজিক, ধর্মীয় সবকিছুর দায়বদ্ধতা। ধর্মেও কিন্তু বলা হয়েছে, যতবার নামাজের কথা বলা হয়েছে তার থেকে কয়েক গুণ বলা হয়েছে তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করো, মানুষের জন্য কাজ করো। এটা তাহলে ইনশাল্লাহ আমরা পরিবর্তন আনতে পারবো। জি নীলুফার আপা, মানে খুবই চমৎকার বলছেন আপনি, যে আমাদের নারীদের
মানে আরো আগায় আসতে হবে এবং নারীদেরকে আরো অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমি এখানে বলি যে তোমরা জি 0.5 ঘন্টা সময় নিজের জন্য রাখো। তুমি আকাশের দিকেই শুধু তাকায় থাকো, জানালা দিয়ে বাইরে তাকায় থাকো, কিন্তু ওই 0.5 ঘন্টা তুমি কারোর কথা চিন্তা করবে না, তোমার নিজের কথা চিন্তা করো, নিজের very good, শখের কথা চিন্তা করো, নিজের ভিতরটা দেখার চেষ্টা করো। জাস্ট 0.5 ঘন্টা, আস্তে আস্তে সময়টা বাড়াও। খুবই ভালো, চমৎকার এখন বলছেন। ভাই আল্লাহ ভরসা, জি কিন্তু মানে আমাদেরকে আগায় হবে। আমাদের কাজ আমরা যদি না করি কেউ আমাদের আগায় দেবে না ভাই, আমাদের হাজবেন্ডরাও দেবে না, আমাদের নিজেদের সেটা করতে হবে। শিওর, মানে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে আপনার এই কথার পৃষ্ঠে একটা মানে আমাদের সামাজিক কুসংস্কার এবং ভুল ধারণা এবং ভুল কথাবার্তা এইটা এত বেশি, মানুষ না জেনে শুনেই একটা কথা বলে ফেললো। ওই যে আপনি বললেন যে বিয়ে হবে না, মানে এই যে একটা ধারণা, এবং এই ধারণাটার জন্য আমাদের অনেক অনেক কষ্ট পেতে হয়, আমাদের অনেক অনেক পস্তাতে হয়। যাই হোক, আমাদেরকে ওই সামাজিক দায়বদ্ধতার জন্য সামাজিকভাবে কাজ করা, এই ভুল ধারণাগুলোকে মানে ভাঙানো, এই কুসংস্কারগুলোকে ভাঙানো, এটা অবশ্যই অবশ্যই করতে পারবে এবং সেই জায়গায় মহিলাদেরই একটা অগ্রণী ভূমিকা রাখতে হবে। শাপলা, তুমি যদি অবশ্যই শেষ তবে মহিলাদের হলো আপনার পারিবারিক ইয়েতে ঠিক আছে, কিন্তু আপনি যদি যে সামাজিক দায়বদ্ধতাটা যেটা আমরা মানে বিয়ন্ড ফ্যামিলি, যেটা পরিবারের বাইরে যেটা দরকার, যে সাপোর্টটা দরকার, সেটার জন্য আপনারা বা আমরা সবাই মিলে মানে এডুকেটিং দি কমিউনিটি, সমাজকেই আমরা শিক্ষিত করার চেষ্টা করতে পারি বিভিন্ন প্রোগ্রাম, তাই না? সেটা একটা বড় কমিউনিটি ইনক্লুডিং দি হসপিটাল গাইজ, তাই না? তাদেরকে সবাইকে আমরা মানে চেষ্টা করতে পারি মানে মানসিকতা পরিবর্তনের জন্য। থ্যাংক ইউ। শাপলা, তুমি যদি আজকের এই আলোচনাটা, চমৎকার আলোচনাটা যদি সমাপ্তি টানতে চাও। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। মানে আসলে বিষয়টা এত গভীর এবং এত বিস্তৃত, আমরা এই মানে আজকের আলোচনা থেকে কিছু বিষয় আমরা কি করতে পারি সেখানে আমরা পেয়েছি। আমরা আশা করি যে আমরা মানে হচ্ছে সিসিসিএফ এবং অপরাজিতা এবং আমাদের মতো আরো যারা সামাজিক কাজ করছেন বা যারা মনোভাব পোষণ করছেন হয়তো কোথায় কাজ করবেন, কিভাবে ভূমিকা রাখবেন, আমরা এটা দৃঢ়ভাবেই মনে করি যে সমাজের যে কোনো ইতিবাচক পরিবর্তনের জন্য আসলে সম্মিলিত উদ্যোগী প্রয়োজন, এবং আমরা আশাবাদী যে আসলে সমাজে ইতিবাচক পরিবর্তন আমরা সম্মিলিতভাবেই ঘটাতে পারবো। সেখানে ক্যান্সার ফাউন্ডেশন, আমরা নিরাপদ খাদ্য নিয়ে কাজ করি, আমরা যেটার সঙ্গে ক্যান্সারের খুব যোগসূত্র রয়ে গেছে, ডিসেপ ফাউন্ডেশনও সেই উদ্যোগে মানে সাথে থাকবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আরেকদিন নিরাপদ খাদ্য এবং নিরাপদ কৃষি আমাদের সামাজিক জায়গাতে ব্যক্তিগত পর্যায়ে আমরা কিভাবে সেটা চর্চা শুরু করতে পারি সেই বিষয়গুলো নিয়েও আমরা কথা বলবো আপনার সঙ্গে। আজকের জন্য আমরা শেষ করতে চাই। আমরা আমাদের দর্শকদেরকে অনুরোধ করি যে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের কাছে করতে পারেন, এবং আপনারা আগামী পর্ব তো অবশ্যই দেখবেন এবং কোন বিষয়ে জানতে চান সেটি যদি জানান আমরা সেই বিষয়গুলোতে ফোকাস করার চেষ্টা করব। আজকে যে দুজন মানুষ আমাদেরকে সময় দিলেন, দুজনই ক্যান্সার সার্ভাইভার, দুজনই জীবনসঙ্গী পরস্পরের, এবং দুজনই পরস্পরের কেয়ার গিভার। সেটা আসলে তাদের কথা থেকে যে মানে যে কথাগুলো অব্যক্ত কথা, যেগুলো বলা হলো না কিন্তু তাদের যে অ্যাপিয়ারেন্স আমরা এখানে পেলাম, সেটা থেকেও নিশ্চয়ই আমাদের দর্শকরা অনেক কিছু কমিউনিকেট করতে পেরেছেন, অনেক বার্তা পেয়েছেন। সম্পর্ক সেটা পরিবার থেকেই সুস্থ সুন্দরভাবে শুরু হোক, যার প্রভাব সামাজিক ক্ষেত্রে দায়বদ্ধতার জায়গায়, নিজেদের ভূমিকার জায়গায় আরো উজ্জ্বল হবে, আমরা সেই আশাবাদ ব্যক্ত করি। এবং আমরা চাই যে শুধু ক্যান্সার আক্রান্ত মানুষই নয়, তাদের পরিবারই নয়, পুরো সমাজই আসলে ইতিবাচক চিন্তা করতে শুরু করুক। আজকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শাপলা, একটা কথা আমি বলতে
চাচ্ছি, কিন্তু এখানে সবাই যেহেতু আছে, অনেকেই শুনছেন, একটা বলতে চাই যে আমাদের যে মানে আর্থিক সমস্যার অনেকটাই আমরা সমাধান করতে পারি যদি এই সিসিসিএফ এবং আরো অন্যান্য যারা আছে তারা সবাই মিলে যদি সম্মিলিত একটা চেষ্টা চালাই যে প্রত্যেকটা কোম্পানিতে সিএসআর একটা ফান্ড থাকে, সেই ফান্ডের কিছুটা করে দিয়ে যদি আমরা একটা ক্যান্সার তহবিল গঠন করতে পারি, সেইখান থেকে মানে গরিব পেশেন্টদের বিচার বিবেচনা করে দেখে শুনে যদি সাহায্য করা যায়, এই ফান্ডটা গড়ার জন্য তোমরা সবাই মিলে চেষ্টা করো। আমরা যতদিন আছি ততদিন আমাদের যতটুকু চেষ্টা আমরা করতে পারবো সেটাতেও আমরা হেল্প করতে রাজি আছি। এটা আমার একটা প্রস্তাব থাকলো। জি, অসংখ্য ধন্যবাদ। জি, নীলুফার আপা এবং তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আনার জন্য। আর আমরা একদিন আসো, বসি আমরা সবাই মিলে। জি, অবশ্যই। আমি ইনশাআল্লাহ, যদিও এখনো লাইভ চলতেছে, তবু আমি বলি যে আমি ফয়সাল ভাই, আমি শাপলাকে বলেছিলাম যে বিসেফ ফাউন্ডেশনের অফিস লালমাটিয়া মহিলা কলেজের গেটের এখানে 2/8 আমাদের এখন আমরা ভালো মিটিং ফ্যাসিলিটিস উইথ ওভারহেড প্রজেক্টর বা যাই বলেন না কেন, এগুলো সহ আছে। এবং উই হ্যাভ এ মিডিয়া সেন্টার অলসো, যেখানে আমরা এডিটিং টেডিটিং সবকিছু করতে পারি। এগুলো আপনাদের মানে সেবায় আমরা উৎসর্গ করলাম। আপনারা যে কোনো সময় দরকার লাগে আসবেন আমাদের ওখানে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক অসংখ্য ধন্যবাদ দাদা ভাই সুন্দর প্রস্তাবের জন্য। জি, আজকের মতো আমরা শেষ করি। ধন্যবাদ সবাইকে। জি, শুভরাত্রি। ধন্যবাদ।